হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স মান্ত্রা। তো আজকে আমরা পড়ব ক্লাস 11 বেঙ্গল বোর্ড WBCHSC বোর্ডের সেমিস্টার 2 এর মহাকর্ষ চ্যাপ্টার পার্ট 3 নম্বর পার্ট। ফার্স্ট পার্টে আমরা মহাকর্ষ বল রিলেটেড পড়েছি, সেকেন্ড পার্টে আমরা মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য, অভিকর্ষজ ত্বরণ এই রিলেটেড পড়েছি। আজকের পার্টে পড়ব অভিকর্ষজ ত্বরণ কিভাবে পরিবর্তিত হয় উচ্চতার সঙ্গে, গভীরতার সঙ্গে, তারপরে নিজের পৃথিবীর আহ্নিক গতির জন্য। এই জিনিসগুলো থার্ড পার্টে পড়ব। এখন তুই প্রথম আগে তোরা কি বলতো, ফার্স্ট পার্ট দেখ, তারপর সেকেন্ড পার্ট দেখ, তারপর থার্ড পার্ট দেখ। একদম ইউটিউবে প্লেলিস্ট করে দেওয়া আছে, তুই পরপর পার্ট দেখে আয়। এবং যখন তুই পড়তে বসবি খাতা পেন নিয়ে বস, কারণ আমি লাইভ ক্লাসের ভিডিওটা দিই। কেন দিই তার পেছনেও কারণ আছে, যাতে তুই পড়তে পড়তে তোর মনে হয় আই অ্যাম ডুইং দ্য ক্লাস। এই যে ছাত্ররা কথা বলছে, হাসছে, কিছু জায়গায় আমি কথা বললে তারা হাসে, মানে ধর আমি একটা হাসির কথা বললাম, তারা হাসলো, এটা শুনলে তোর কি মনে হবে বলতো? তোর মনে হবে আই অ্যাম ডুইং দ্য ক্লাস, আমি ক্লাসটাই যেন করছি। না হলে ভার্চুয়াল ক্লাসে খুব প্রবলেম হয়, অনেকেই ইরিটেশন আসে। তো পরপর পার্ট দেখে খাতা পেন নিয়ে বস, পরপর লিখতে থাক। আশা করছি তোরা সবাই ভালো আছিস, আমিও খুব ভালো আছি। তো চল দেরি না করে আজকের ক্লাস স্টার্ট করি। দেখ, আগের দিন প্রথম পার্টে একদম ফার্স্ট পার্টে কি পড়েছি? মহাকর্ষীয় বল, মানে মহাকর্ষ বল রিলেটেড সব জিনিস দেখেছি। লাস্ট পার্টে কি দেখলুম? মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য, তাই তো? অভিকর্ষজ ত্বরণটাই মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য, এবং তার জন্য মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য মানে জিটা ভূপৃষ্ঠে কত হয়, ভূপৃষ্ঠ থেকে উপরে, মানে পৃথিবীর কেন্দ্র থেকে আর দূরত্বে কত হয় সেটা দেখেছি। তাদের মধ্যে গ্রাফ দেখেছিলাম আগের দিন, গড় ঘনত্ব বার করেছিলাম। আজকে কি করাবো বলেছিলাম যে উচ্চতা বৃদ্ধির সাথে, মানে ভূপৃষ্ঠ থেকে যত উপরে যাব অভিকর্ষজ ত্বরণ পরিবর্তিত হবে, ভূপৃষ্ঠ থেকে যত পৃথিবীর ভিতরে যাব, মানে গভীরে নামবো, তত কি হবে? অভিকর্ষজ ত্বরণ পরিবর্তন হবে। আবার পৃথিবীটা নিজের অক্ষর চারিদিকে এরকম ভাবে গোল গোল করে ঘুরছে, মানে আহ্নিক গতি, তার জন্য অভিকর্ষজ ত্বরণ পরিবর্তিত হবে, সেইটা বলবো বলেছিলাম। তার আগে ফিল্ড রিলেটেড দিস কোশ্চেন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি বলছে না, আমি তাদেরকে বলেছিলাম যে ইনভার্স স্কয়ার ল হলে এক্স্যাক্ট কি হয়, একটা থিওরি বলেছিলাম। সেই থিওরিটাই হচ্ছে এটা। পরীক্ষায় স্যার খুব দেয় পরীক্ষায়। কি বলছে কোশ্চেন? কোশ্চেন বলছে এম ভরের, ক্যাপিটাল এম ভরের একটি ও এল দৈর্ঘ্যের একটি সুষম সরু রড, সুষম মানে একে যতগুলো, যদি 100টা পার্ট করিস, প্রত্যেকটা 100টা যদি সমান ভাগে ভাগ করিস, প্রত্যেকটা ভাগের ভর কি সমান। এক প্রান্ত থেকে আর দূরত্ব দূরে কোনো বিন্দুতে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করো। এই সুষম রডটার ভর কত? এম, দৈর্ঘ্য কত? এল, ভর কেন্দ্র কোথায় হবে? ঠিক মাঝখানে। তাহলে আমি পুরো ভরটা মাঝখানে ধরে নিতে পারবো। তোকে বলছে এইখান থেকে আর দূরত্ব, মানে এক প্রান্ত থেকে আর দূরত্ব, মানে এইখান থেকে আমি ধরছি আর দূরত্ব দূরে। কত দূরত্ব? এইখান থেকে আর দূরত্ব, এইখান থেকে এর দূরত্ব কত? আর, এক প্রান্ত থেকে, এইখান থেকে ধরছি আমি দূরত্বটা, এই প্রান্ত থেকে শেষ প্রান্ত থেকে আর দূরত্ব দূরে। তাহলে এটা L/2, এটা আর, ওরকম করলে হয়ে যেত। হবে না। ইনভার্স স্কয়ার ল মানে তুমি ডাইরেক্ট এরকম ভাবে দূরত্বটাকে নিতে পারবে না, তোমাকে পার্ট করে করে কেটে 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 ভাবতে হবে। হয়েছে? এখন এই যে সুষম রডটা আছে, এই পুরো সুষম রডটার ভর কত? এম, দৈর্ঘ্য কত? এল। আমাকে বল সুষম রডটির, সুষম রডের সুষম রডের একক দৈর্ঘ্যে ভর কত হবে? একক দৈর্ঘ্যে ভর, এটা হচ্ছে কনস্ট্যান্ট, একে ল্যামডা দিয়ে লেখা হয়। কি দিয়ে? একক দৈর্ঘ্যে, মানে এক দৈর্ঘ্যে কত। এল দৈর্ঘ্যের ভর কত? এম, তাহলে এক দৈর্ঘ্যের কত হবে? M/L।
সেটা কি পুরো তারটার জন্য, পুরো রডটার জন্য M/L। এখন আমি এইখান থেকে, এই বিন্দুটা থেকে একটা নির্দিষ্ট দূরত্ব দূরে একটা ছোট্ট অংশ কাটছি। এই ছোট্ট অংশ আমি কাটছি এখানে, আমি এই ছোট্ট অংশ কেটেছি, খুব সামান্য অংশ, আমি শুধু বোঝাচ্ছি বলে একটু বড় করে এঁকেছি। এই ছোট্ট অংশ কেটেছি কোথা থেকে? পি বিন্দু থেকে এক্স দূরে। কত দূরে? এক্স দূরে। পি বিন্দু থেকে এক্স দূরে dx, খুব ক্ষুদ্র অংশ dx, খুব ক্ষুদ্র, বাবা ক্ষুদ্র বানান লিখেছি দেখ, বাপ রে বাপ, খুব ক্ষুদ্র dx অংশের কথা বিবেচনা করলে আমি ধরছি এই দুটো, এই ক্ষুদ্র অংশের দৈর্ঘ্য কত? dx। কত ধরেছি? dx। এর মাস কত? dm। কত? ধরি dx ক্ষুদ্র অংশের ভর, dx ক্ষুদ্র অংশের ভর dm। কত? dm। দেখ আমি তো পুরো অংশটাকে তো ভাবতে পারবো না, আমাকে ছোট ছোট পার্ট কেটে 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 ভাবতে হবে। স্যার এই ছোট্ট অংশটা কোথায় কেটেছিস? এক্স দূরে, তাহলে এক্সটা নিশ্চয়ই ভ্যারিয়েবল, কারণ আমি যদি এই dx কথা এইখানে ভাবি তাহলে এক্স চেঞ্জ হবে, আবার এইখানে ভাবলে চেঞ্জ হবে। তাহলে আমায় বল এই dx ক্ষুদ্র অংশের জন্য একক দৈর্ঘ্যের ভর কত হবে? একক দৈর্ঘ্যে ভর ল্যামডা ইজ ইকুয়াল টু, ভর কত? dm, দৈর্ঘ্য কত? dx। স্যার এক তো হবে, সব তো সমান হতে হবে। আমি কি বললাম? 100টা যদি ছোট ছোট পার্ট কাটি সমান ভাগে, প্রত্যেকটার ভাগ কি হবে? সেম হতে হবে। এই ল্যামডা আর এই ল্যামডা সেম। এটা কি পুরো তারটার জন্য, আর এইটা কি স্মল পার্টটার জন্য, দুটো সমান হতে হবে। তাহলে অতএব dm/dx ইজ ইকুয়াল টু m/l লিখতে পারবো। এখন আমাকে বল এই dm ক্ষুদ্র ভর, তার মানে এটা বিন্দু ভর, এই পুরো এমটা কিন্তু বিন্দু ভর নয়। ডিএমটা কি খুব ক্ষুদ্র হলে কি হবে? বিন্দু ভর পরিকল্পনা করতে পারবো। তাহলে ডিএম ভরের দরুন পি বিন্দুতে ক্ষুদ্র মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য কত হবে? আমি ধরছি ডিই সমান, ফর্মুলা কি ছিল? এখন দেখ আমি এই ডিইটা বার করলে পুরো রডটার জন্য ডিই করে কি যোগ করে দিলেই হয়ে যাবে, তাহলেই পুরো রডটার জন্য হয়ে যাবে। ডিই ফর্মুলা কি ছিল? জি ইন্টু মাস, কত মাস? ডিএম, ভর কত? ডিএম, বাই দূরত্ব কত? এক্স, এক্স এর স্কয়ার। কোন দিকে? ভরের দিকে। কোন দিকে? ভরটার দিকে হবে, বিন্দু থেকে ভরের দিকে, এইদিকে। দিস ইজ ডি।
দিস ইজ ডিই, মানে ডাইরেকশন। আমার লাগবে না, ডাইরেকশন লাগবে না। ডি যদি এটা হয় তাহলে এই সম্পূর্ণ রডটার জন্য, সম্পূর্ণ রডের জন্য, সম্পূর্ণ রডের জন্য পি বিন্দুতে, পি বিন্দুতে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য, মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য ই মোট কি করব স্যার, এই ডি 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 গুলোকে কি যোগ করব, সেই যোগ করার পদ্ধতি কি ইন্টিগ্রেশন, মানে সার ইন্টিগ্রেশন অফ ডিই কার জন্য, পুরো তারটার জন্য, মানে পুরো রডটার জন্য। তাহলে ডি এর মান বসাতে পারবো এখান থেকে, চলো নেক্সট পেজে বসাও। অতএব ই মোট, ই মোট ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন জি ডিএম বাই এক্স স্কোয়ার, হয়েছে সম্পূর্ণ রডের জন্য। এখন স্যার জি কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন স্যার ডিএম এর সাপেক্ষে এক্স কে করতে পারবি ইন্টিগ্রেশন, সম্ভব নয়, ডিএক্স দিয়ে আনতে হবে। ওই জন্যে আমি এইখানে করেছিলাম, এইখান থেকে আমরা ডিএম এর ভ্যালু বসাতে পারবো কি, ডিএম সমান এম বাই এল ইন্টু ডিএক্স লিখতে পারবো। তাহলে ডিএম সমান কত আসছে এখানে বসা, এম বাই এল ইন্টু ডিএক্স বাই এক্স স্কোয়ার। এবার ইন্টিগ্রেশন করতে পারবো। স্যার এম তো ভর কনস্ট্যান্ট, এল কি ওই রডটার দৈর্ঘ্য কনস্ট্যান্ট, বাইরে চলে গেল, জি ইন্টু এম বাই এল ইন্টিগ্রেশন এক্স টু দা পাওয়ার -2 ইন্টু ডিএক্স লিখতে পারবো। এখন দেখ পুরো রডটার জন্য কে ভ্যারিয়েবল এক্স, পুরো রডটাকে আমাকে কভার করতে হবে, তাহলে ফার্স্ট পার্ট কোথায় কাটতে হবে, ডিএক্স এইখানে কত 0, আর লাস্ট পার্ট কোথায় কাটতে হবে, এইখানে পুরো দৈর্ঘ্যটা কত এল। তাহলে ইনিশিয়ালি কোথায়, ফার্স্ট পার্ট এইখানে কাটতে হবে আর লাস্ট পার্ট এইখানে, এইটা কত 0 স্টার্ট হচ্ছে, আর শেষ পর্যন্ত কত দৈর্ঘ্য হবে এল। তার মানে কোথা থেকে কোথা, ইন্টিগ্রেশনের লিমিট পড়ে যাবে কোথা থেকে কোথা, 0 টু এল, 0 টু এল, জি ইন্টু এম বাই এল, এটার ইন্টিগ্রেশন বল, 0 টু, ও দাঁড়ান সরি আমি তো ভুল বললুম, এর দূরত্বটা কত আর, তো বিন্দু থেকে তো আর, সরি সরি সরি, এই বিন্দু থেকে এই পয়েন্টটা ফার্স্ট নিতে হবে, তাহলে এই দূরত্বটা কত আর, আর লাস্ট পয়েন্ট কোথায়, লাস্ট পার্ট কোথায় কাটতে হবে, এইটা কত এল প্লাস আর, তাহলে কোথা থেকে কোথা, আর থেকে এল প্লাস আর, কোথা থেকে কোথা, আর থেকে এল প্লাস আর। তাহলে একে ইন্টিগ্রেশন করলে কি আসবে, এক্স টু দা পাওয়ার -2 প্লাস 1 বাই -2 প্লাস 1, কোথা থেকে কোথা, আর থেকে এল প্লাস আর। তাহলে জি ইন্টু এম বাই এল, এইটা হবে মাইনাস, এটাকে লিখতে পারবো -1 বাই এক্স, এক্স টু দা পাওয়ার -1 আসবে -1 এল প্লাস আর বাই আর। তাহলে এইখান থেকে জি ইন্টু এম বাই এল -1 বাই এল প্লাস আর, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, মাইনাস মাইনাসে প্লাস 1 বাই আর। এটাকে ক্যালকুলেশন করলে আসবে তোর, অতএব ই মোট, ই মোট কত, জি ইন্টু এম বাই এল ইন্টু, এটার এলসিএম কর, এটার এলসিএম করলে কত আসবে, আর ইন্টু এল প্লাস আর, তাহলে এটা মাইনাস আর, এটা হচ্ছে প্লাস এল প্লাস আর, তাহলে এইখান থেকে আর আর ঘর যাবে, ই মোট, ই মোট তোর আসবে, ই মোট তোর আসবে
জি ইন্টু এম বাই এল ইন্টু উপরে থাকছে এল, নিচে থাকছে আর ইন্টু এল প্লাস আর। তাহলে এই এল মূল্য ই মোট ইজ ইকুয়াল টু জি এম বাই আর ইন্টু এল প্লাস আর। এইটা হচ্ছে তোমার উত্তর। তুমি ডাইরেক্ট এইখানে ফর্মুলা দিয়ে করতে পারবে না, যে পুরো ভরটাকে মাঝখানে ভেবে নেবো, তাহলে হবে না। কেন হবে না? ইনভার্স প্রপোর্শনাল স্কোয়ার ইনভার্স ল ফলো করছে। তুই ডাইরেক্ট ভাবতে পারিনি এর পুরো ভরটা আমার এইখানে আছে সেন্টারে, ভাবতে পারবি, কারণ দূরত্বের সঙ্গে ব্যস্তানুপাত সমানুপাত হলে করে দেওয়া যেত। এই থিওরিটা স্যার ডাইরেক্ট তুলে দেয়, বিশাল ইম্পর্টেন্ট হয়েছে। এরপর আমরা অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন করব, আমরা বল ধরে ধরে করব। তুই মহাকর্ষীয় ক্ষেত্র বা বললো বা যেটা ফর্মুলা শিখেছিস সেটা দিয়েও করা যাবে, আমরা বল ধরেই করব, মহাকর্ষীয় বল ধরে ধরে করব। চলো তাড়াতাড়ি। উচ্চতার সঙ্গে গভীরতার এই অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন। অভিকর্ষজ ত্বরণই কি? মহাকর্ষীয় ক্ষেত্র বা বল। যত উচ্চতা বাড়বে, মানে পৃথিবী পৃষ্ঠ থেকে সব ধরবো, দূরত্বগুলো কোথা থেকে? পৃথিবীর কেন্দ্র থেকে। তুই উচ্চতা ধরেও করতে পারিস। তো সেক্ষেত্রে কিভাবে কমবে? কমবে যত উপরে যাবে তত অভিকর্ষজ ত্বরণ কমবে। কেন? আগের দিন পড়েছিল জি এম বাই স্মল আর এ স্কোয়ার, জি আর এম কনস্ট্যান্ট, দূরত্ব বাড়লে কমবে। কিরকম ভাবে কমবে সেটা দেখতে হবে। এখন এইটা হচ্ছে আমাদের পৃথিবী, আমি ধরছি এটা কি? পৃথিবী পৃষ্ঠ। এটা কি? পৃথিবী পৃষ্ঠ। পৃথিবী পৃষ্ঠ সারফেস। পৃথিবী পৃষ্ঠ হচ্ছে এটা। এখন এইটা পৃথিবীর কেন্দ্র। পৃথিবীর ব্যাসার্ধকে আমি কত ধরেছিলাম? আর। কত? আর। আর ই দিয়েও লিখতে পারিস, তোর ইচ্ছা। পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ কত হয়? জি। আমি পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায়, কোথায়? এইচ উচ্চতায় একটা এম ভরের বস্তু রেখেছি। বস্তু ধরে করলেও হয়, কিংবা বিন্দু ধরে ক্ষেত্র প্রাবল্য ধরেও করলেও হবে, তোর ইচ্ছা তুই কি করতে চাস। এখন পৃথিবী থেকে, পৃথিবীর কেন্দ্র থেকে পৃথিবী পৃষ্ঠের উচ্চতা কত? আর। ব্যাসার্ধ আর মানে আর। আমরা এখানে ধরেই নিচ্ছি পৃথিবী কি? একটা সুষম গোলক, যার ঘনত্ব হচ্ছে, গড় ঘনত্ব হচ্ছে রো, ধরে নিয়েছি আমরা। আচ্ছা, তাহলে তুই আমায় বল, এই যে এইখান থেকে এই দূরত্ব ছোট আর, এই আর সমান কি আমি লিখতে পারবো ক্যাপিটাল আর প্লাস এইচ? ইয়েস স্যার। তাহলে এইচ উচ্চতায়, ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায়, আচ্ছা ভূপৃষ্ঠে ভাব, ভূপৃষ্ঠে এম ভরের বস্তুর, এম ভরের বস্তুর ওজন কত হবে? এমজি, তাই তো? পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ কত হয়? জি হয় এখানে। ইয়েস স্যার, জি। এই মহাকর্ষ, এই ওজনটাই কি? মহাকর্ষ বল। তাহলে মহাকর্ষ বল এইটা সমান আমি কি লিখতে পারবো? জি ইন্টু পৃথিবীর ভর। আচ্ছা এইখানে তোকে একটুখানি লিখতে হবে, এখানে লিখতো পৃথিবীর ভর, পৃথিবীর ভর হচ্ছে এম, ব্যাসার্ধ হচ্ছে আর, ক্যাপিটাল আর, আর ঘনত্ব হচ্ছে, গড় ঘনত্ব হচ্ছে রো। আজকে আর ই দিচ্ছি নি, তুই চাইলে ই দিতে পারিস। ইজ ডিনোটিং দ্যাট ইট ইজ আর্থ। জি এম ইন্টু এম বাই দূরত্ব, মানে বস্তুটা কোথায় আছে? বস্তুটা যখন তোর ভূপৃষ্ঠে আছে, বস্তুটা যখন ভূপৃষ্ঠে আছে, তাহলে তখন দূরত্ব কত? স্মল, এই ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর এ স্কয়ার। আবার ভূপৃষ্ঠ থেকে
আবার ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় এম ভরের বস্তুর ওজন কত হবে? এম ইন্টু এই স্থানে অভিকর্ষজ ত্বরণ। এখন স্যার এই স্থানে তো অভিকর্ষজ ত্বরণ জি নয়, আমি জানিনি কত হবে, ওটাই তো বার করতে চলেছি। এই স্থানে নিশ্চয়ই জি হবে না, অন্য কিছু হবে, সেটা জি এর কম হতে পারে, বেশি হতে পারে, আমরা জানি কম হবে, সে ঠিক আছে। জি না হয়ে অন্য কিছু হবে। আমি এইখানে এটাকে ধরছি জি অ্যাট এইচ, অনেক বইতে জি ড্যাশ দেয়, আমরা এইচ উচ্চতার জন্য এইচটা দিয়ে বোঝাচ্ছি। তাহলে এম ইন্টু জি এইচ, এটা কি মহাকর্ষ বল, এটাই তো ওজন, ওজনটাই কি হয় মহাকর্ষ বল। তাহলে বস্তুটা যখন এইখানে আছে, মহাকর্ষীয় বল কত হবে? জি ইন্টু পৃথিবীর ভর ইন্টু বস্তুর ভর বাই দূরত্ব এখন কত হয়ে গেছে? স্মল আর এ স্কয়ার। এখন দেখ এইখান থেকে এম কাটলো, এইখান থেকে এম কাটলো, এইখান থেকে এম কাটলো, এইখান থেকে এম কাটলো, হয়েছে? তাহলে তুই আমায় বল, অতএব আমি এইটাকে দিচ্ছি 1 নম্বর আর এইটাকে দিচ্ছি 2 নম্বর, না দিলেও হবে, আমি এইটা ভাজিতক এইটা করছি। তাহলে এই দিকে আছে জি অ্যাট এইচ হাইট বাই জি ইজ ইকুয়াল টু কি আছে? জি এম বাই ক্যাপিটাল আর স্কয়ার ইন্টু, এটা উল্টে গিয়ে কোথায় হয়ে যাবে? আর এ স্কয়ার বাই জিএম, জিএম বাড়ি যাবে, কি এলো? বা জি এইচ বাই জি ইজ ইকুয়াল টু, স্যার আর মানে কি আমি লিখতে পারবো? আর প্লাস এই ক্যাপিটাল আর প্লাস এইচ, ক্যাপিটাল আর প্লাস এইচ তার হোল স্কয়ার। এই কি করে দিলুম রে, এইটা তো আর স্কয়ারটা উল্টো হয়ে গেছে, ভুল হয়ে গেছে এখানে, এখানটা ভুল হয়ে গেছে, পোকাগুলো জাল আছে বুঝলি, খালি দাগ করে দিচ্ছে। জিএইচ মানে এইটা, জিএম বাই ছোট আর এ স্কয়ার ইন্টু, নিচে জি হলে উল্টে যাবে, ক্যাপিটাল আর স্কয়ারটা উপরে যাবে, আর নিচে কি আসবে? জি ক্যাপিটাল এম, জিএম কাটবে, তার মানে আর স্কয়ার বাই আর স্কয়ার, তাই তো? এখন দেখ এই জি কনস্ট্যান্ট, এই ক্যাপিটাল আর মানে পৃথিবীর ব্যাসার্ধ কনস্ট্যান্ট, তার মানে কি আমি বলতে পারবো অতএব জি এইচ ইজ প্রপোর্শনাল টু 1 বাই আর স্কয়ার, বলতে পারবো? তার মানে যত উচ্চতা বাড়বে, ভূপৃষ্ঠ থেকে যত উপরে যাবি তত কি হবে? অভিকর্ষজ ত্বরণ কমবে। কিভাবে কমবে? বর্গের ব্যস্তানুপাতে কমবে, মানে 2 মিটার গেলে 1/4 কমবে, উচ্চতা যদি দুগুণ যায় আগের তুলনায় 1/4 কমবে। এখন এইখান থেকে আমাকে তো ইকুয়েশন আনতে হবে, নেক্সট পেজে যাচ্ছি। আমার এসেছিল জি এইচ বাই জি ইজ ইকুয়াল টু, স্মল আর এর জায়গায় এই ক্যাপিটাল আর স্কয়ার ছিল, নিচে স্মল আর এর জায়গায় আর প্লাস এইচ লিখতে পারবো, তার হোল স্কয়ার। দেখো এটা ছিল, আর মানে কি? ক্যাপিটাল আর প্লাস এইচ, তার মানে জি এইচ বাই জি ইজ ইকুয়াল টু, আমি কিরম লিখতে পারবো? আর প্লাস এইচ বাই আর তার হোল স্কয়ার। আর স্কয়ারটাকে নিচে নামিয়ে এলাম, নিয়ে স্কয়ারের ভিতরে নিয়ে গেছি, তার মানে লিখতে পারবো জি এইচ বাই জি ইজ ইকুয়াল টু 1 বাই 1 প্লাস এইচ বাই আর তার হোল স্কয়ার। তাহলে এরকম লিখতে পারবো জি এইচ ইজ ইকুয়াল টু জি ইন্টু 1 প্লাস এইচ বাই আর টু দা পাওয়ার -2, লিখতে পারবো না? লিখতে পারবো না। দিস ইজ দ্য জেনারেল ইকুয়েশন, দ্য চেঞ্জ অফ গ্র্যাভিটি ডিউ টু দ্য হাইট, উচ্চতার সঙ্গে পরিবর্তন, অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন। এটা জি আমার জানা থাকবে, এইচ আমার প্রোভাইডেড থাকবে, আর হচ্ছে কি
দেওয়া আমার জানা থাকবে। কত? আর এর ভ্যালু আমরা জানি কত, 6400 কিলোমিটার। জি এর ভ্যালু 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এইচ বলে দেওয়া থাকলে বেরিয়ে আসবে। যদি অনেক উচ্চতা হয় তবে এটা, যদি অনেক উচ্চতা হয় মানে ভূপৃষ্ঠ থেকে অনেক উচ্চতায় যাচ্ছিস, কেন? পৃথিবীর ব্যাসার্ধ কত, এই ক্যাপিটাল আর কত, 6400। তুই যদি এভারেস্টের উঁচুতে যাস, খুব জি পরিবর্তন হয়ে যাবে। এভারেস্টের উচ্চতা কত? 8800 সামথিং মিটার। আরে পুরোপুরি নিয়ে নে 1 কিলোমিটার। 6400 কিলোমিটারের কাছে 1 কিলোমিটার কি এমন, কিছুই নয়। লুকস লাইক নাথিং, কিছুই নয়। পৃথিবীর বাইরে থেকে যখন দেখবি কোনটা এভারেস্ট বুঝতেই পারবি না। আরে পৃথিবীর ব্যাসার্ধ কত, 6400, তার তুলনায় যদি 1 কিলোমিটার ভ্যালুয়েবল, ভ্যালু ধরাই যায় না, নেগলেজেবল। তো অনেক যখন পৃথিবীর উপর থেকে, পৃথিবীর পৃষ্ঠ থেকে যখন অনেক উচ্চতা যাবি, অনেক উচ্চতা চলে যাবি, তখন এটা হবে। মানে আর এর বেশি হলে তবে, অনেকটা উচ্চতায় যেতে হবে, তখন এইগুলো কাজ করবে, আদারওয়াইজ নয়। হয়েছে? যদি অনেক উচ্চতা দেয় তখন এইটা ফর্মুলা, মানে উচ্চতা যদি এরকম লিখতে পারিস, এটা লিখবো যদি এইচ ইজ গ্রেটার দ্যান আর, যদি আর এইচ আর এর থেকে বেশি হয়। হয়েছে? তাহলে যদি স্যার খুব কম উচ্চতা হয়, যদি, এটাই আমাদের সিলেবাসে আছে যেটা আমরা এখন করতে চলেছি, যদি এইচ ইজ মাচ মাচ লেস দেন আর হয়, অর্থাৎ অর্থাৎ উচ্চতাটা একদম সামান্য, একটা এভারেস্টের মতন ধর, এভারেস্টের 20-25 খানা এভারেস্ট ধর। এত পোকাগুলো ডিস্টার্ব করছে। যদি খুব কম হয় এইচ, তার মানে এই এইচটা খুব কম হলে এটা আরটা অনেক বেশি, তখন গাণিতিক আরোহণ তত্ত্ব পড়েছিস ক্লাস 11-এ? তোদের এখনো হয়েছে না হয়নি? গাণিতিক আরোহণ তত্ত্ব অনুযায়ী একটা ফর্মুলা আছে, আগে আমি লিখে দিচ্ছি। তখন জি এইচ হবে জি ইন্টু 1 - 2h/r। কত হবে? মানে দেখ -2টা যেন ভিতরে চলে এলো। গাণিতিক আরোহণ তত্ত্ব অনুযায়ী 1 + x টু দা পাওয়ার -n যদি হয়, যদি x ইজ মাচ মাচ লেস দ্যান 1 হয়, তখন এইটাকে ইলাবোরেট করে মানে ভেঙে বড় করে 1 - nx প্লাস n স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস n কিউব এক্স কিউব, এরকম ভাবে চলবে। এবার দেখ এইগুলো খুব টার্মটা ছোট নয়, এক্সটা একের থেকে অনেক কম, তো এইগুলোকে কি করে দিচ্ছি আমরা, নেগলেক্ট করে দিচ্ছি। নেগলেক্ট করে দিলে কি পাবো, এইখানে -2 ছিল, তাহলে 1 - 2 ইন্টু h/r, সেই জন্য ওটা লিখেছি। বুঝেছো না বোঝুনি? এটা একটা ম্যাথামেটিক্সের ফর্মুলা, আমার কিছু করার নেই, ম্যাথামেটিক্সের ফর্মুলা এইখান থেকে এসছে, সেটাকে আমরা লিখতে পারি 1 - nx। তাহলে অনেক উচ্চতা গেলে এইটা, যদি কম উচ্চতা হয় তাহলে এইটা। আমরা মনে রাখবো এইটা, আমরা ইউজ করব এইটা। আচ্ছা স্যার গ্রাফ তাহলে কিরকম হবে? আমরা দেখলুম কি, আগের পেজে যা, এই যে দূরত্বের বর্গের ব্যস্তানুপাত, তাহলে গ্রাফ এদের হবে, এদের গ্রাফ হবে, আমি এইখানটা মুছে এইখানেই গ্রাফটা করছি। হ্যাঁ, গ্রাফটা এইখানে করছি। দেখ পৃথিবী কিরকম গোলক বলতো, ফাঁপা না সলিড, ফাঁপা না নিরেট? রাহুল, পৃথিবী ফাঁপা না নিরেট? পৃথিবী পৃথিবী কিরকম, ফাঁপা না নিরেট? হ্যাঁ, ভেরি গুড। এটা বলতে এতক্ষণ সময় লাগে? স্যার আমি এইদিকে জি ড্যাশ কে নিচ্ছি, মানে জি এইচ কে নিচ্ছি, আর এইদিকে হাইট কে নিচ্ছি। এইদিকে কি নিচ্ছি, হাইট কে নিচ্ছি। তাহলে বল, যখন হাইটটা আর আর মানে পৃথিবীর ব্যাসার্ধ, মানে পৃথিবীর পৃষ্ঠে জি কি হয়, ম্যাক্সিমাম, আমি ধরছি এইখানটা জি, তার মানে নিশ্চয়ই এটা কি আর,
তখন এখানে তার মানে আর হতে হবে, তখন এখানে জি ছিল, সারফেসে জি ছিল, সারফেস থেকে পৃথিবী পৃষ্ঠ থেকে যত উপরে যাচ্ছে কমছে, তার মানে কি সারফেসে ম্যাক্সিমাম হতে পারে, হতে পারে। কমছে মানে কি, বেশি থেকে কমছে মানে ম্যাক্সিমাম হতে পারে, আমরা ভিতরে এখনো যাইনি পৃথিবীর, সেজন্য বলতে পারবো না। তার মানে এটা কিরম ভাবে কমবে, বর্গের ব্যস্তানুপাত হলে কিরকম হয়, এরকম, দিস ইজ জি ড্যাশ ইজ প্রপোর্শনাল টু 1/r² বা GH প্রপোর্শনাল টু সমপরাবৃত্তকার আয়তকার সমপরাবৃত্ত গ্রাফ। বুঝতে পেরেছি না বুঝতে পারিনি? আমি বলছি জি কোথায় ছিল, ভূপৃষ্ঠেতে, ওর পরে যত ভূপৃষ্ঠেতে আমরা জানি জি হয়, যত উপরে যাচ্ছিস তত কি হচ্ছে, কমছে। কিরাম ভাবে কমছে, আমরা এইখানে এইমাত্র দেখলুম যে ইনভার্স প্রপোর্শন দূরত্ব। তাহলে কি হবে, যদি আমি আর এর সঙ্গে নিই গ্রাফ, তাহলে যত উপরে যাবি তত কি হবে, কমবে। কিরম ভাবে কমবে, বর্গের ব্যস্তানুপাতে কমবে, এরকম ভাবেই তো কমবে। এইটা হচ্ছে আর আর ব্যাসার্ধতে এটা ম্যাক্সিমাম ছিল, ম্যাক্সিমাম নয় মানে পৃথিবীতে, পৃথিবী পৃষ্ঠে কত ছিল, জি ছিল। পৃথিবী পৃষ্ঠ যখন, পৃথিবী পৃষ্ঠ মানে কত দূরত্ব, আর হয়েছে। এরকম ভাবে তোকে গ্রাফটা করে দেখাতে হবে। আপ টু তোকে দেবে কোশ্চেন এরকম, ভূপৃষ্ঠ থেকে খুব কম উচ্চতার জন্য, খুব কম উচ্চতার জন্য অভিকর্ষজ ত্বরণের রাশিমালাটি প্রতিষ্ঠা করো এবং লেখচিত্র দ্বারা ইয়াকে প্রকাশ করো। 2+1 প্রমাণটা এইখান পর্যন্ত, গ্রাফে 1, এইখান পর্যন্ত 2, ধরে ধরে লিখে লিখে করতে হবে। চলো এরপর গভীরতার জন্য দেখব। দেখ, গভীরতার সঙ্গে অভিকর্ষজ ত্বরণ, আচ্ছা এটা কি পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ, হ্যাঁ তোরা পৃথিবীটা যোগ করে নিবি আগেরটার ক্ষেত্রে। গভীরতা মানে কি, এবার পৃথিবী পৃষ্ঠ থেকে পৃথিবীর নিচে যাচ্ছি, মানে পৃথিবীর কেন্দ্রের দিকে যাচ্ছি। আমি দেখ এখানে একটা পৃথিবী এঁকেছি, বিদায় পৃথিবীর পৃথিবী, এইখানে একটা এম ভরের বস্তু আছে ভূপৃষ্ঠে, এইখানে অভিকর্ষজ ত্বরণ কত হয়, জি। এবার এর ভূপৃষ্ঠ থেকে ডি গভীরতায়, কোথায়, ভূপৃষ্ঠ থেকে ডি গভীরতায়, ভূপৃষ্ঠ থেকে ডি গভীরতায়, মানে এইটা মনে কর ভূপৃষ্ঠ থেকে ডি গভীরতা, এইটা এটা কত, ডি গভীরতা, ডি গভীরতায় কত হবে, মানে এই ভরটাকে আমি এখন কোথায় নিয়ে যাচ্ছি, ডি গভীরতায় নিয়ে গেছি, এইখানে নিয়ে গেছি। তাহলে বল, আচ্ছা আগে লিখে ফেল, পৃথিবীর ভর, পৃথিবীর ভর এম, পৃথিবীর ব্যাসার্ধ কত আর, পৃথিবীর ব্যাসার্ধ ক্যাপিটাল আর, পৃথিবীর গড় ঘনত্ব কত, রো, পৃথিবীর গড় ঘনত্ব রো, এগুলো আমি জানি। এখন দেখ, ধর এই যে কেন্দ্র তো পৃথিবীর, এটা এটা পৃথিবীর কেন্দ্র, আচ্ছা কেন্দ্র থেকে এই যে দূরত্ব, এই যে কেন্দ্র থেকে এই দূরত্বটা কত, ছোট আর, তাহলে কি আমি বলতে পারবো এইখানে স্মল আর ইজ ইকুয়াল টু ক্যাপিটাল আর মাইনাস ডি, বল, বলতে পারবো? আমাকে কোথায় দূরত্ব নিতে হতো, কোথা থেকে, সেন্টার থেকে, তাহলে এইখান থেকে এইখান পর্যন্ত দূরত্ব কত, আমি ছোট আর ধরেছি, পুরোটা আর, এইটুকুনি ডি, এইটুকুনি কত ডি, এইটুকুনি ডি হলে তাহলে এইটা কত হবে, আর মাইনাস ডি, ক্যাপিটাল আর মাইনাস ডি। আচ্ছা এখন বল, ভূপৃষ্ঠে, ভূপৃষ্ঠে এম ভরের উপর, এম ভরের উপর পৃথিবী কর্তৃক, পৃথিবী কর্তৃক, আচ্ছা ভূপৃষ্ঠে এম ভরের ওজন, এম ভরের ওজন স্যার কত হয়, এমজি, সেই এমজি এই যে ওজনটা, সেটাই কি মহাকর্ষ বল, তাহলে মহাকর্ষ বল কত হবে,
জি ইন্টু পৃথিবীর ভর ইন্টু বস্তুর ভর বাই দূরত্ব, ভূপৃষ্ঠ মানে আর দূরত্ব, তাহলে আর স্কয়ার। এইখান থেকে এম এম কাটলো, জি ইজ ইকুয়াল টু আমি কে পেলুম ক্যাপিটাল জি এম বাই আর স্কয়ার। দেখ কিসের মতো, ভূপৃষ্ঠে জি কনস্ট্যান্ট, এ কনস্ট্যান্ট এ কনস্ট্যান্ট এ কনস্ট্যান্ট, এইটা জানো। ভূপৃষ্ঠ থেকে ডি গভীরতায় এম ভরের ওজন জি অ্যাট ডি, কেন ডি দিয়ে লিখছি, ডি গভীরতায়, এটা বোঝানোর জন্য। স্যার ডি গভীরতায় এইখানে তো আর জি থাকবে না, চেঞ্জ হয়ে যাবে, কমবে কি বাড়বে আমি জানি না, চেঞ্জ হবে না হবে না, তাহলে এখানে জি থাকবে না, সেটাকে আমি জি ডি ধরছি, বাড়তেও পারে জি এর থেকে কমতেও পারে। সেটা কত হবে, এম জি ডি, ওজন তো এটাই হবে, ভর তো চেঞ্জ হয় না, ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ, সেটাই কি মহাকর্ষীয় বল। তাহলে মহাকর্ষীয় বলের ফর্মুলা কি ছিল, জি ইন্টু এম ইন্টু বস্তুর ভর বাই ছোট আর স্কয়ার, এটাই তো হবে, হবে না হবে না, হ্যাঁ না স্যার হবে না। পৃথিবী হচ্ছে নিরেট গোলক, তুই যখন এই বিন্দুতে আছিস তখন তখন কি পুরো ভরটা পাচ্ছিস নাকি, তুই শুধু এই ভরটা পাচ্ছিস? আচ্ছা দাঁড়া 1 মিনিট দাঁড়া, আমি বলতে চাইছি এই যে তুই যখন এই বিন্দুতে আছিস তখন কি তুই পুরো ভরটা পাবি? তুই তো পুরো ভরটা পাচ্ছিস নি পৃথিবীর, শুধু কোন অংশটার ভর পাচ্ছিস, এই অংশটার, আরো ছোট কর তবে ভালো বুঝতে পারবি। হ্যাঁ তুই তো এই ভরটা পাবি শুধু এই অংশটার, মানে এই অংশটার ভরটা পাবি তুই শুধু, তাই নয়? আমি ওই জন্য সলিড কালার দিয়েছিলাম, কিন্তু সাদাগুলো কেলো করে যাচ্ছে। এখন পৃথিবীর ভর যখন বস্তুটা এইখানে আছে, তুই কি গোটা পৃথিবীর ভর পাচ্ছিস নাকি? কোন অংশটার ভর? শুধু এইটুকুনি। আমি ধরছি এই অংশের ভর এম ড্যাশ কত, তাহলে আমি লিখতে পারবো এম ড্যাশ। বলো লিখতে পারবো না পারবো না? লিখতে পারবো, হ্যাঁ স্যার। তাহলে বল এই এম ড্যাশ তোমার দরকার, আচ্ছা এখান থেকে এম আর এম কেটে গেল, তাহলে জি অ্যাট ডি কত হচ্ছে, ক্যাপিটাল জি এম বাই আর স্কয়ার, এম ড্যাশ। স্যার এম ড্যাশ তো আমি জানিনি, তুই ভাব এই অংশটা কত আর, তাহলে এই আর ব্যাসার্ধের, এটা তো গোলক, ছোট আর ব্যাসার্ধের গোলক পৃথিবীরই তো অংশ, তাহলে ঘনত্ব একই থাকবে রো। আয়তন কত হবে, 4/3 পাই ছোট আর কিউব, আয়তন ইন্টু ঘনত্ব করলেই কি পেয়ে যাবো, এম ড্যাশ পেয়ে যাবো। তাহলে এখানে ডাইরেক্ট বসাই, আমি আলাদা করে আর করছি না। জিডি ইজ ইকুয়াল টু ক্যাপিটাল জি, বল এই আর অংশের আয়তন কত, 4/3 পাই ছোট আর কিউব ইন্টু রো বাই আর স্কয়ার। তাহলে এইখান থেকে জিডি কি পাবো, পরের পেজে লিখছি দেখ, জিডি ইজ ইকুয়াল টু 4/3 পাই জি রো, এখানে দেখ এই আর স্কয়ার কেটে গিয়ে একটা উপরে শুধু আর পড়ে থাকবে, লিখতে পারবো এটা স্যার? তাহলে দেখ এইখান থেকে জিডি, স্যার এটা কনস্ট্যান্ট এটা কনস্ট্যান্ট এটা কনস্ট্যান্ট রো কনস্ট্যান্ট, আটটা শুধু ভ্যারিয়েবল, ডি চেঞ্জ হলে আর চেঞ্জ হবে, সো জিডি ইজ প্রপোর্শনাল টু আর। ও বাবা, অভিকর্ষজ ত্বরণ পরিবর্তন হবে কিরকম, দূরত্বের সমানুপাতে। তাহলে বল পৃথিবী পৃষ্ঠ থেকে নিচে গেলে কি হচ্ছে, কমবে,
কমবে কিনা সেটা আমি দেখবো পরবর্তীকালে কমবে। আচ্ছা, তাহলে জিডি সমান এইখান থেকে আমি এটা পেলুম। এখন তুই আমাকে বল জিডি সমান, এখন স্যার জিটা আছে, আমাকে বল রো এর ভ্যালু আমি বার করতে পারবো? করতে পারবো। কোথা থেকে দেখ, এইখানে দেখ, পৃথিবীর ভর এম ধরেছি আমি। এম মানে কি? ভর ইন্টু আয়তন, ভর সমান কি? আয়তন ইন্টু ঘনত্ব। পৃথিবীর আয়তন কত? 4/3 পাই আর স্কোয়ার, পাই আর কিউব ইন্টু রো। লিখতে পারবো? তাহলে রো সমান আমি লিখতে পারবো 3m/4 পাই আর কিউব। লিখতে পারবো? রো এর ভ্যালুটা বার করে নিয়ে আসছি, নিয়ে এসে এইখানে বসা। 4/3 পাই জি আর, আর রো কত এলো? 3m/4 পাই ক্যাপিটাল আর এর কিউব, তাই নয়? এটাই তো এসেছিল। এই দেখ 3m/4 পাই আর কিউব, তাহলে 4 পাই কাটলো, 3 কাটলো, হয়েছে? তাহলে জিডি ইজ ইকুয়াল টু এম জি বা জিএম, লেখ জিএম, জিএম স্মল আর বাই ক্যাপিটাল আর কিউব, এটাই হবে। এখন এইখান থেকে জি পেয়েছি, ওইখান থেকে জিডি পেয়েছি, জিডি বাই জি করে দে। অতএব জিডি বাই জি ইজ ইকুয়াল টু জিএম আর ছোট আর বাই আর কিউব ইন্টু ঘুরে গিয়ে ওখানে কি ছিল? জিএম বাই ক্যাপিটাল আর স্কোয়ার, তাহলে আর স্কোয়ারটা উপরে যাবে, জি এমটা নিচে আসবে, তাহলে জিএম কাটলো, আর স্কোয়ার দিয়ে আর মরবে। সো জিডি ইজ ইকুয়াল টু, জিএম গোটাটা কাটা, হ্যাঁ, আর বাই আর লিখতে পারবো, জিডি বাই জি, জিডি বাই জি। স্যার আর স্কোয়ার কেটে যাবে, শুধু ক্যাপিটাল উপরে স্মল আর আর নিচে ক্যাপিটাল আর পড়ে থাকবে, ভ্যালু বসিয়েছি। আচ্ছা, এদিকে আয়, জিডি বাই জি, আর এর মানটা বসা, কি ছিল? আর মাইনাস ডি বাই আর, তাহলে জিডি সমান জি ইন্টু, আমি এটাকে লিখতে পারবো 1 মাইনাস ডি বাই আর। দিস ইজ দ্য চেঞ্জ, এর কোনো ব্যাপার নেই, কেন? সমানুপাত, দূরত্বের সঙ্গে সমানুপাত। এবার দেখ নিচে নামলে জি থেকে কিছু বিয়োগ আছে না? জি থেকে কিছু বিয়োগ নেই, তার মানে কমবে। তার মানে ভূপৃষ্ঠ থেকে উপরে গেলে কি হবে? কমবে 1/r স্কোয়ারে, বর্গের ব্যস্তানুপাতে দূরত্বের। আর ভূপৃষ্ঠ থেকে নিচে গেলে কমবে, কিরম ভাবে? সমানুপাতে। তার মানে জি কোথায় ম্যাক্সিমাম? সেন্টারে এই আমাদের ভূপৃষ্ঠে ম্যাক্সিমাম। এবার যদি সেন্টার থেকে পরিকল্পনা করিস, এইখানে কমতে 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 সেন্টারে গিয়ে কত? 0। তারপরে সেন্টার থেকে ভাবলে পৃথিবীর যদি কেন্দ্র থেকে ভাবি, কেন্দ্র থেকে যত ভূপৃষ্ঠের দিকে যাবি বাড়তে 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 যাবে, সারফেসে গিয়ে ম্যাক্সিমাম হবে, তারপর আবার কমবে, কিরম ভাবে? বর্গের ব্যস্তানুপাতে। সেন্টার থেকে ভাবলে আলাদা, আর ভূপৃষ্ঠ থেকে ভাবলে আলাদা। আমি এখানে যদি এদের গ্রাফ করি, কিরকম আসবে গ্রাফ আসবে তোর, দেখ আমি এই দিকে জি ড্যাশ নিচ্ছি, মানে জি ডি নিচ্ছি, আর এই দিকে নিচ্ছি জি, এই আর, এইদিকে আমি নিচ্ছি জিডি, আর এইদিকে নিচ্ছি ডি। তার মানে এইটা হচ্ছে ভূপৃষ্ঠ, আর ভূপৃষ্ঠ থেকে আমি এঁকেছি কিন্তু আগেরটাও, ভূপৃষ্ঠ থেকে কমছে, কিরকম ভাবে কমছে? সমানুপাতে। ভূপৃষ্ঠ মানে এরকম জায়গায়, তার মানে এইখানে কত ছিল? জি। বাকি কিরম ভাবে কমবে? স্ট্রেট লাইনে কমবে। আরে সমানুপাত তো, সমানুপাত হলে কিরম ভাবে কমবে? এই কমে 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 সেন্টারে গিয়ে কত হলো? 0। সেন্টারে গিয়ে কত হলো? 0।
দিস জিডি ইজ প্রপোর্শনাল টু আর। এটা আমি কিন্তু সব সেন্টার থেকে এঁকেছি। সব কোথা থেকে এঁকেছি? সেন্টার থেকে এঁকেছি, সব সেন্টার থেকে এঁকেছি। বুঝতে পেরেছি না বুঝতে পারিনিস? এখন এটাই যদি পৃথিবীর কেন্দ্র থেকে আঁকতুম, এই গ্রাফটা আমি পৃথিবীর কেন্দ্র থেকে আঁকছি, তুই বল, আমি বলতে পারি জি ইনসাইড, এরকম ভাবে না লিখে লেখ জি ইনসাইড। ইনসাইড মানে ভিতরে, কত? জি ইনসাইড ইজ প্রপোর্শনাল টু আর। জি অ্যাট সেন্টার কত? 0। জি অ্যাট সারফেস কত? ভূপৃষ্ঠে কত? ম্যাক্সিমাম। জি আউটওয়ার্ড, আউটওয়ার্ড বা আউটসাইড বল, বা আউটসাইড বল, দ্যাট ইজ প্রপোর্শনাল টু 1/r স্কয়ার। তার মানে একে যদি আমি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে চাই, একে যদি আমি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে চাই, দেখ এরকম হবে। স্যার এইদিকে জি কে নিচ্ছি, পোকাগুলো এত প্রবলেম করলে হয়? স্যার এইদিকে আমি জি কে নিচ্ছি, অভিকর্ষজ ত্বরণ, আর এইদিকে আমি আর কে নিচ্ছি। এইদিকে কাকে নিচ্ছি? অভিকর্ষজ ত্বরণ, আর এইদিকে কাকে নিচ্ছি? আর কে নিচ্ছি। তুই আগে একটা পৃথিবী এঁকে ফেল, গোল করে পৃথিবী এঁকে ফেল, এলে এরকম একটা গোল করে পৃথিবী এঁকে ফেল। এটা পৃথিবী, এইটা পৃথিবী হলে পৃথিবীর ব্যাসার্ধ কোনটা? স্যার এইটা পৃথিবীর ব্যাসার্ধ, এটা পৃথিবীর ব্যাসার্ধ, তার মানে স্যার এটা আর, তাই নয়? পৃথিবীর ব্যাসার্ধ আর, তার মানে আমি যদি দেখি স্যার এই জায়গাটা কি কেন্দ্র, এটা কি আর ব্যাসার্ধ, ক্যাপিটাল আর ব্যাসার্ধ পৃথিবী পৃষ্ঠ, তার মানে পৃথিবীর পৃষ্ঠেতে সেন্টারেতে, পৃথিবী পৃষ্ঠে কি ছিল? ম্যাক্সিমাম। সেন্টারে হলে কিভাবে কমবে? সমানুপাতে কমবে। তাহলে সমানুপাতে কমলে কিরকম হবে? সমানুপাতে কমলে এই রকম হবে, কমছে, কমে কমে এই যে সেন্টারে 0। তুই উল্টো দিক দিয়ে দেখলে দেখ, সেন্টার থেকে কি বেড়ে 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 সারফেসে ম্যাক্সিমাম। সারফেসের বাইরে কিরকম হবে? আয়তকার সমপরাবৃত্ত। তার মানে এইটা হচ্ছে জি আউটসাইড, জি আউটসাইড দ্যাট ইজ প্রপোর্শনাল টু 1/r স্কয়ার। এটা ইনসাইড, এটা হচ্ছে জি ইনসাইড, সেটা কি? প্রপোর্শনাল টু আর। আর এইটা কি? পৃথিবী পৃষ্ঠ, পৃথিবী পৃষ্ঠ মানে জি অ্যাট সারফেস, জি অ্যাট সারফেস দ্যাট ইজ ম্যাক্সিমাম অ্যান্ড কনস্ট্যান্ট, ম্যাক্সিমাম অ্যান্ড কনস্ট্যান্ট। তার মানে যে কোনো নিরেট গোলকের অভ্যন্তরে এইরকম, বাইরে এরকম, সারফেসে ম্যাক্সিমাম। স্যার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যদি নিরেট গোলক দিয়ে দেয়, দুটোকে মিক্স করে সেন্টারের রেসপেক্টে রাখলে এই গ্রাফ, আর যদি আমি সারফেসের রেসপেক্টে দেখি তাহলে গভীরতার জন্য এই গ্রাফ, আর উচ্চতার জন্য আগের গ্রাফটা। বুঝেছো না বোঝুনি? সারফেসে ম্যাক্সিমাম, তাহলে সেন্টারে 0, আমি সারফেস থেকে নিচে যাচ্ছি, কমছে সমানুপাত হারে, কমতে 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 সেন্টারে কত হবে? 0 হবে। উপরে উঠলে বাড়ছে, তাহলে সারফেসে নিশ্চয়ই ম্যাক্সিমাম। তাহলে সারফেসে দেখলে কি দুদিকেই কমছে, একদিকে সমানুপাতে হারে কমছে আর একদিকে ব্যস্তানুপাত। আর যদি সেন্টার থেকে দেখি, সেন্টার থেকে কি বাড়তে 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 সারফেসে গিয়ে ম্যাক্সিমাম, তারপর আবার ওইখান থেকে কমছে কমছে কমছে। বুঝতে পেরেছি না বুঝতে পারিনিস? এই হচ্ছে গভীরতার সঙ্গে। এই দুটো কোশ্চেন বিশাল ইম্পর্টেন্ট, মানে থিওরি। এইটাকে ফিউজড করে একটা কোশ্চেন দেয় যে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায়, একই উচ্চতায় মানে কোন উচ্চতায়, ভূপৃষ্ঠ থেকে কোন উচ্চতায় এবং গভীরতায় কোথায় জি এর ভ্যালু মানে অভিকর্ষজ ত্বরণ একই হবে। মানে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় আর ভূপৃষ্ঠ থেকে কত গভীরতায়।
থেকে যদি দেখিস আলাদা, আর যদি তুই সেন্টার থেকে দেখিস আলাদা। এবার এই দুটোকে মিক্সড করে সব থেকে বেশি কোশ্চেন দেয় 2 মার্কসে, যে ভূপৃষ্ঠ থেকে গভীরতায় যাচ্ছিস কমছে, উপরে যাচ্ছিস কমছে, কিন্তু ভূপৃষ্ঠের গভীরতায় গেলে কি হবে? হুড়ুর করে কমতে থাকবে। কেন? সমানুপাত। নিচে যদি 2 যায় 2 গুণ কমে যাবে, আর উপরে 2 গুণ গেলে কত হবে? 1/4 কমবে। সেরকম ভাবে কমবে না, তার মানে উচ্চতা বেশি উঠতে হবে আর গভীরতা কম যেতে হবে। বলছে কোন উচ্চতায় এবং কোন গভীরতায় দুটো, মানে গভীরতায় একটা যাব সেইখানে যা জি হবে, কোন উচ্চতায় গেলে সেই জি এর মান একই থাকবে। কোশ্চেনটা বুঝতে পেরেছি না বুঝতে পারিনি? কোশ্চেনটা আমি বলতে চাইছি, পৃথিবী পৃষ্ঠটা ম্যাক্সিমাম, পৃথিবীর নিচে গেলেও কমবে, উপরে গেলেও কমবে। পৃথিবীর উপরে কত গেলে যে জি হবে, জি এর মান মানে অভিকর্ষীয় ত্বরণ যতটা হবে, পৃথিবী থেকে কত গভীরতায় গেলে সেই একই পরিমাণ জি হবে। মানে জি তো সারফেসে কত 9.8, মনে কর একটা উচ্চতায় গেলে 9.5 হয়েছে, তাহলে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় কত গভীরতায় গেলে 9.5 হবে। এইটা কোশ্চেন দেয়। চলো এটা তো দেখ, উচ্চতার সঙ্গে পরিবর্তন দেখলুম, গভীরতার সঙ্গে অভিকর্ষীয় ত্বরণের পরিবর্তন বললুম। এবার মানে দু ক্ষেত্রেই কমবে, আমি সারফেসের রেসপেক্টে বলছি। উচ্চতার সঙ্গে জি, জি এইচ কি পেলুম স্যার? জি এইচ ইজ ইকুয়াল টু জি ইন্টু 1 - 2h/r। হ্যাঁ, অবশ্যই কম উচ্চতার জন্য, কম উচ্চতাটা কম, মানে যখন এইচ মাছ লেস দেন, খুব কম তখন। আর কি পেলুম? আর পেলুম জিডি গভীরতার জন্য, সেটা পেয়েছি কত? জি ইন্টু 1 - d/r, তাই নয়? এই দুটো পেয়েছি তো। তাহলে দেখ, জি নিশ্চয়ই বেশি আর জি এইচ নিশ্চয়ই কম, তাহলে উচ্চতার ক্ষেত্রে, খুব কম উচ্চতার ক্ষেত্রে, অভিকর্ষজ ত্বরণের আনুপাতিক হ্রাস বা অনুপাতিক হ্রাস একই ব্যাপার, আনুপাতিক হ্রাস মানে বেশি থেকে কম বাই কম, মানে জি ড্যাশ মানে জি এইচ, G-GH/G, আনুপাতিক হ্রাস তো এটাকেই বলে, পরিবর্তন বাই অরিজিনাল, এটাই হয়। দেখ, এইটা থেকে যদি এইটা জি কে বাদ দিস, কি আসবে? এইটা আসবে হচ্ছে 2h/r, 2h/r। আনুপাতিক হ্রাস কত? উচ্চতার সঙ্গে আনুপাতিক হ্রাস কত? 2h/r, যখন h খুব ক্ষুদ্র। তাহলে বল শতকরা পরিবর্তন কত? শতকরা পরিবর্তন অভিকর্ষজ ত্বরণে কত হবে? একে 100% দিয়ে গুণ করে দেবো, এ তো রেডি হয়ে আছে। তাহলে 2h/r ইন্টু 100%। এবার দিক নিতে তোকে কোশ্চেন, দিক নিতে আর যেইতে ছপাস করে উত্তর হয়ে যাবে। সেম ভাবে এইখানে বল, গভীরতার জন্য অভিকর্ষজ ত্বরণের আনুপাতিক হ্রাস কত হবে? এখানেও তো কমবে, আনুপাতিক হ্রাস কত হবে? সেম ভাবে G-GD/G, এটাকে ক্যালকুলেশন করলে দেখবি কি আসবে? D/r। তাহলে শতকরা পরিবর্তন কত হবে? শতকরা পরিবর্তন, একে 100% দিয়ে গুণ করে দাও, খতম হয়ে যাবে অঙ্ক, 100%। এবার শোন, তোকে বলছিলাম না একটা কোশ্চেন দেয় যে কোন উচ্চতায় আর কোন গভীরতায় অভিকর্ষজ ত্বরণ একই হবে। যদি একই হয় তার মানে এইটা আর এইটা সেম হতে হবে। অবশ্যই তোকে বলে দেওয়া থাকবে এইচ আর ডি ক্ষুদ্র, এইচ আর ডি আর এর থেকে অনেক কম। তাহলে সেক্ষেত্রে আমি কি এটা করতে পারবো?
GH ইজ ইকুয়াল টু GD। GH সমান কি ছিল? G ইন্টু 1 - 2H/R ইজ ইকুয়াল টু GD কত ছিল? 1 - D/R। GG বাড়ি গেল, 1 উড়ে যাবে, 2H ইজ ইকুয়াল টু D। আরে আরো উড়ে যাবে, D ইজ ইকুয়াল টু 2H। মানে যত গভীরতা, যত উচ্চতায় উঠবি তার ডবল, যত গভীরতা নামবি তার ডবল উচ্চতায় যেতে হবে। যত গভীরতায় নামবি তার ডবল উচ্চতায় যেতে হবে, তবে কি হবে? সমান হবে। অবশ্যই এইচটা খুব কম হবে, তোকে বলে দেওয়া থাকবে কোশ্চেনে, এইচ মাচ লেস দেন আর। খুব ক্ষুদ্র এইচ ভূপৃষ্ঠ থেকে এবং খুব ক্ষুদ্র গভীরতা ডি, তখন এটা ডাইরেক্ট করা যায়। হয়েছে? বোঝা গেছে? এরপর আছে হচ্ছে পৃথিবী যে তার নিজের অক্ষ বরাবর ঘুরছে এরকম ভাবে, এটা পড়ে ফেলেছিস, আমি পড়িয়ে দিয়েছিলাম, এটাই পড়িয়ে দিয়েছিলাম বৃত্তীয় গতিতে। আবার এখানে করতে হবে, এইখানে এটা বিশাল ইম্পর্টেন্ট। অক্ষ বরাবর ঘুরছে মানে কি? আহ্নিক গতি। পৃথিবীর আহ্নিক গতির জন্য অভিকর্ষজ ত্বরণের পরিবর্তনের রাশিমালা নির্ণয় করো। সেখান থেকে আবার দুটো স্পেশাল কেস, মেরুতে কত, নিরক্ষরেখায় কত, নিরক্ষীয় অঞ্চলে কত। চলো নেক্সট হেডিং দেখ। এরপর কি না, পৃথিবীর আহ্নিক গতির জন্য পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন। আহ্নিক গতি মানে কি? সরি, পৃথিবী তার অক্ষ বরাবর এরকম ভাবে ঘুরছে, অ্যাক্সিস বরাবর এরকম রোটেট করছে, এটাই আহ্নিক গতি। এখন পৃথিবী তার অক্ষ বরাবর ওমেগা কৌণিক বেগে ঘুরছে। কত? ওমেগা কৌণিক বেগে ঘুরছে। ধরি পৃথিবীর ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধ আর, ব্যাসার্ধ আর, পৃথিবীর ভর হচ্ছে m, গড় ঘনত্ব হচ্ছে রো। আমার না কাজে লাগলেও এগুলো ধরে রাখবি সবসময়। পৃথিবী একটা সুষম গোলক। পৃথিবীর অক্ষ বরাবর, অক্ষ বরাবর কৌণিক বেগ ওমেগা, কৌণিক বেগ ওমেগা। আচ্ছা, এখন ভাব, তার মানে এইটা হচ্ছে ব্যাসার্ধ আর, এইটা কি? ব্যাসার্ধ আর। এখন কোনো এম ভরের বস্তুকে যদি আমি এইখানে রাখি, পৃথিবীর এইখানে আছে নিরক্ষরেখা বরাবর, অ্যাকচুয়ালি এটা কি ছিল? নিরক্ষরেখা। আর এগুলো কি ছিল? এটা কি ছিল? দ্রাঘিমা রেখা। সেই অনুযায়ী অক্ষাংশ হতো, অক্ষরেখাগুলো হতো। আচ্ছা, এখন নিরক্ষরেখা বরাবর যদি আমি একটা এম ভরের বস্তুকে রাখি, পৃথিবী তো এরকম ঘুরছে, তাহলে এও এই একই এই আর রেডিয়াস বানিয়ে একটা সার্কুলার পাথ বা বৃত্তাকার পথে ঘুরবে। মানে আমি বলতে চাইছি এরকম ভাবে ঘুরতে চাইবে। পৃথিবী পৃথিবী এই আর ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরবে না? হ্যাঁ স্যার, এই আর ব্যাসার্ধের বৃত্তপথে এইখানে ঘুরবে। কিন্তু যখন এই বস্তুটা যখন একটা অ্যাঙ্গেল করে এই পজিশনে চলে যাবে, ভাব বস্তুটা অ্যাঙ্গেল করে এই পজিশনে গেল, এই পজিশনে চলে এসছে, এখন এইটাকে ব্যাসার্ধ বানিয়ে ঘুরবে বৃত্তাকার পথে। একটা অ্যাঙ্গেলে গেছে, অ্যাঙ্গেলটা আমি দেখাচ্ছি এক্ষুনি। মানে ভাব এই বস্তুটা, এম ভরের বস্তুটা যখন, তখন এই আর কে ব্যাসার্ধ বানিয়ে ঘুরবে, এই আর ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরবে। ভাব যখন পৃথিবীতে এরকম কার্ভ, যখন এইখানে আছে তখন এইভাবে ঘুরতে থাকবে, কিন্তু যখন এইখানে আছে তখন ব্যাসার্ধ কমিয়ে নেবে না, আর ব্যাসার্ধ করে নেবে। তুই এইখানের আরটা মুছে নে, এটাকে করে দে আর, দেখে বুঝতে পারছিস যে এইখান থেকে আর। এখন আমি ধরছি বডিটা মানে বস্তুটা এইখানে চলে গেছে, তাই তো? এইখানে নিরক্ষরেখা থেকে থিটা কোণে গেছে, থিটা কোণ। তাহলে
এটা এম ভরের বস্তু। এম ভরের বস্তুর এম ভরের বস্তু যখন থিটা অক্ষাংশে অবস্থান করে তখন কি হবে? দেখ, এই যখন এইখানে যাবে এর ওজন আছে, ইয়েস স্যার, ওজনটাই মহাকর্ষীয় বল। এর ওজন কোন দিকে স্যার? এই দিকে, সেন্টারের দিকে, পৃথিবীর সেন্টারের দিকে। হ্যাঁ স্যার, ওজন। এই বস্তুটার উপর সেন্ট্রিফিউগাল বা অপকেন্দ্র বল লাগবে কোন দিকে স্যার? কোন দিকে? বস্তুটার উপরে মনে হবে আমি বোধহয় বাইরে ছিটকে গেলাম, এরকম মনে হবে। দিস ইজ সেন্ট্রিফিউগাল ফোর্স কত হয়? এম ওমেগা স্কয়ার ব্যাসার্ধ। কত ব্যাসার্ধ নিয়ে ঘুরছে? ছোট আর, তাহলে ছোট আর। ওকে স্যার। এখন দেখ, এইটা যদি থিটা অ্যাঙ্গেল হয়, এইটা একান্তর কোণ, এইটা থিটা হবে। আচ্ছা, এইটা যদি থিটা হয় তাহলে এটা কত হবে? থিটা। আচ্ছা, এখন আমি এই এম ওমেগা স্কয়ার আর এর যদি দুটো কম্পোনেন্ট বানাই, দেখ, একটা কম্পোনেন্ট হবে এই দিক বরাবর, আর একটা কম্পোনেন্ট হবে এই দিক বরাবর। যদি এই অ্যাঙ্গেলটা থিটা হয় তাহলে এইটা কি অনুরূপ কোণ? থিটা। তার মানে এইটা হবে এম ওমেগা স্কয়ার আর কস থিটা, আর এইটা হবে এম ওমেগা স্কয়ার আর সাইন থিটা। আমার তো এটা নিয়ে কাজ নেই। এই যে বস্তুটার উপরে দুটো ফোর্স কাজ করছে, তাও তারা কি বিপরীত দিকে। এখন এখানে পৃথিবীর যে কৌণিক বেগ ওমেগা খুব ক্ষুদ্র, আবার থিটা যত বাড়বে কস তত কমবে, cos 90 0 আর cos 0 1। আচ্ছা, তার মানে আলটিমেটলি উই ক্যান সে mg ইজ মাচ গ্রেটার দেন m ওমেগা স্কয়ার স্মল r cos থিটা। ইয়েস স্যার, mgটা অনেক বেশি। তাহলে এই m ভরের বস্তুটার উপর মোট ক্রিয়াশীল কেন্দ্রের দিকে বল কত হবে? কেন্দ্রের দিকে এই বলটা অনেক বেশি আর এইটা অনেক কম, তাহলে এই দুটোর লব্ধি, সেই লব্ধি কেন্দ্রের দিকে ক্রিয়াশীল লব্ধি বল কত? নেক্সট পেজে যাচ্ছি, দেখ, এম ভরের বস্তুর উপর ক্রিয়াশীল লব্ধি বল সেটাকে আমি এফ বলছি। দ্যাট ইজ ইকুয়াল টু mg মাইনাস m ওমেগা স্কয়ার স্মল আর কস থিটা। ওকে স্যার। এখন দেখ, হিসাব তো এটাই, mg অনেক বেশি। আলটিমেটলি এইটা যদি 100 mg যদি 100 নিউটন হয়, m ওমেগা স্কয়ার আর হয়তো দেখা যাবে 0.8 নিউটন, এত কম। তাহলে আমি ফোর্স, সে তো সেন্টারের দিকেই প্রায় কাজ করবে, এক্সাক্ট সেন্টারের দিকে কাজ করবে না, একটু সেন্টার থেকে পাশে চলে যাবে, কিন্তু আমি এটাকে কি লিখতে পারবো? এটাও তো একটা বল, ওজন স্বরূপ। তাহলে আমি এটাকে লিখতে পারবো এম জি ড্যাশ, কারণ এখানে জি থাকবে না, এইখানে আর নেট জি কাজ করছে না, জি ড্যাশ কাজ করছে। জি আর কাজ করছে না, জি তো প্রথমে এখান দিয়ে কাজ করছিল, আর জি থাকছে না, চেঞ্জ হয়ে যাচ্ছে। সেই জন্য ফোর্সকে আমি লিখছি এম জি ড্যাশ। তাহলে এখান থেকে এম কমন চলে যাবে, জি মাইনাস ওমেগা স্কয়ার স্মল আর কস থিটা, এম বাড়ি গেল, জি ড্যাশ ইজ ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কয়ার স্মল আর কস থিটা। এবার দেখ স্যার, এই আটটা বার করা মুশকিল। পৃথিবীর ভিতরে ওই জায়গায় কি খুঁড়ে গিয়ে মাপবি? তোর ক্যাপিটাল আর তোর জানা আছে, তোর এই যে ক্যাপিটাল আর এইটা আমার জানা থাকবে সব সময়। তার মানে এই ছোট আরটাকে ক্যাপিটাল আর এর ফর্মে আনতে হবে।
এইখান থেকে এই ট্রায়াঙ্গেলটা দেখ, এই ট্রায়াঙ্গেলটা, এই যে ট্রায়াঙ্গেলটা হচ্ছে সেইটার অ্যাঙ্গেল কত, থিটা। এই থিটার রেসপেক্টে বল আমি কস থিটা কত লিখতে পারবো, এখানে দেখাচ্ছি দেখ, কস থিটা ভূমি বাই অতিভুজ, এই অ্যাঙ্গেলের রেসপেক্টে ভূমি কোনটা, এইটা, তার মানে ছোট আর, অতিভুজ কোনটা, এইটা, স্যার এটা তো ব্যাসার্ধ, আর আর তাহলে ছোট আর সমান আমরা কি লিখতে পারবো, ক্যাপিটাল আর কস থিটা, কিংবা তুই এরকমও ভাবতে পারিস এইটা আর, তাহলে এদিকটা কি হবে আর কস থিটা, আর এদিকটা কি হবে আর সাইন থিটা। এটা যদি আর হয়, ক্যাপিটাল আর হয়, এদিকটা কত হবে ক্যাপিটাল আর কস থিটা, আর এদিকটা কি আছে স্মল আর, তার মানে স্মল আর ইজ ইকুয়াল টু ক্যাপিটাল আর কস থিটা, এরকম ভাবেও ভাবতে পারিস। সেই স্মল আর এর ভ্যালুটা এখানে বসা, তাহলে জি ড্যাশড ইজ ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস থিটা ইন্টু কস থিটা কস স্কোয়ার থিটা। থিটা অক্ষাংশে অভিকর্ষজ ত্বরণ হয় এইটা, থিটা অক্ষাংশে অভিকর্ষজ ত্বরণের মান হয় এইটা। জি এর থেকে কম, দেখ জি এর থেকে কম মানে কমে যায়। এখন এইখান থেকে আমরা দুটো কেস করব। এক নম্বর, স্যার এইখানে এসো, স্যার এইখানটা কি অঞ্চল, নিরক্ষীয় অঞ্চল, ইয়েস স্যার নিরক্ষীয় অঞ্চল, নিরক্ষীয় অঞ্চল। এইখানটা কি মেরু অঞ্চল, মেরু অঞ্চল। তাহলে স্যার নিরক্ষীয় অঞ্চল যখন হবে থিটা কত 0 ডিগ্রি, আর যখন মেরু হবে তখন কত 90 ডিগ্রি, এই গোটা অ্যাঙ্গেল। তাহলে নিরক্ষীয় অঞ্চলে, নিরক্ষীয় অঞ্চলে, নিরক্ষীয় অঞ্চলে থিটা কত হয় স্যার, থিটা 0 ডিগ্রি। তাহলে জি অ্যাট নিরক্ষীয় অঞ্চল, জি অ্যাট নিরক্ষীয় অঞ্চল, নিরক্ষীয় অঞ্চলে জি কত হবে, জিরো, নিরক্ষীয় অঞ্চলে জি হবে, স্যার এইখানে ভ্যালুটির কস থিটা বসাও, জি মাইনাস ওমেগা স্কোয়ার ক্যাপিটাল আর কস স্কোয়ার 0 ডিগ্রি, কস জিরোর মান কত 1, তার মানে নিরক্ষীয় অঞ্চলে এলো জি মাইনাস ওমেগা স্কোয়ার ক্যাপিটাল আর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নিরক্ষীয় অঞ্চলে কত জি মাইনাস ওমেগা স্কোয়ার আর, জি এর থেকে কম। তাহলে 2 নম্বর, মেরু অঞ্চলে, মেরু অঞ্চলে, মেরু অঞ্চলে থিটা কত স্যার 90 ডিগ্রি। তাহলে জি অ্যাট মেরু অঞ্চল, মেরু অঞ্চলে অভিকর্ষজ ত্বরণ কত হবে, মেরু অঞ্চলে হবে, দেখ এইখানে যদি আমি থিটার মান 90 বসাই, থিটা 0 হয়ে গেলে এই পুরো টার্মটা 0, সো দিস ইজ জি। আচ্ছা, তার মানে যখন একটা লোক, এক ব্যক্তি বা কোনো বস্তুকে যদি আমি নিরক্ষীয় অঞ্চল থেকে মরুভূমির মেরুর দিকে নিয়ে যাই, নিরক্ষীয় অঞ্চল থেকে মেরুর দিকে যদি যায়, তার মানে তার গ্র্যাভিটি বাড়বে, আর মেরু থেকে যদি নিরক্ষীয় অঞ্চলের দিকে আসে তার গ্র্যাভিটি কমবে। নিরক্ষীয় অঞ্চলে কি মিনিমাম, আর মেরু অঞ্চলে কি ম্যাক্সিমাম, মেরু অঞ্চলে ম্যাক্সিমাম আর নিরক্ষীয় অঞ্চলে মিনিমাম, ম্যাক্সিমাম আর মিনিমাম। তার মানে দেখ ওজন মানে কি ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ, তার মানে যদি ভর তো চেঞ্জ হবে না, কোনো বস্তু যদি লাইটের স্পিডে ট্রাভেল করে সম্ভব নয়, তার মানে ভর পরিবর্তন হচ্ছে না, মানে অভিকর্ষজ ত্বরণের যতটা পরিবর্তন সেটাই ওজনের পরিবর্তন। অভিকর্ষজ ত্বরণ যদি হ্রাস পায় ওজন কি হবে, হ্রাস পাবে। তার মানে সেই যে করেছিলাম না আমরা এইচ উচ্চতার জন্য ওজনের আনুপাতিক, ওজনের আনুপাতিক অভিকর্ষজ ত্বরণের আনুপাতিক হ্রাস, সেটা 100% দিয়ে হলে যদি ওজনও বলে সেম জিনিস হবে, যদি ওজন বলে সেম হ্রাস পাবে। অভিকর্ষজ ত্বরণের হ্রাস যতটা শতকরা ততটাই ওজনের হ্রাস, এটা মাথায় বসিয়ে নেই, এর ক্ষেত্রেও তাই। আচ্ছা বুঝতে পারলুম। এবার শোন, এরপর একটা কন্ডিশন করব আমরা,
গোলীয় খোলক, খোলক মানে ভিতরটা ফাঁপা, বা ফাঁপা গোলকের বিভিন্ন অবস্থানে, একটা হবে ফাঁপা গোলকের পৃষ্ঠে, একটা হবে বাইরে, একটা হবে ভিতরে, এই তিনটে অবস্থানে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য কত হয় এটা দেখব এবং তার গ্রাফ দেখব। দেখ, তোকে কোশ্চেনটা এরকম ভাবে দেবে, কোনো গোলীয় খোলক বা ফাঁপা গোলকের পৃষ্ঠে মানে সারফেসে, অভ্যন্তরে মানে ভিতরে, বা বাইরের কোনো বিন্দুতে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করো এবং তাদের গ্রাফ মানে লেখচিত্র অঙ্কন করো। এখন আমি এখানে ধরছি, ধরি এই গোলীয় খোলক মানে ভিতরটা ফাঁপা, গোলীয় খোলকের ভর এম, গোলীয় খোলকের এবং গোলীয় খোলকের ব্যাসার্ধ হচ্ছে আর, ব্যাসার্ধ আর, তার মানে এই দূরত্বটা হচ্ছে আর। তাহলে 1 নম্বর, গোলীয় খোলকের পৃষ্ঠের কোনো বিন্দুতে, পৃষ্ঠে অবস্থিত কোনো বিন্দুতে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য, ক্ষেত্র প্রাবল্য কত হবে স্যার? আমি এটাকে প্রাবল্য বানান ভুল লিখেছি, এখানটা ঠিক করে নে। প্রাবল্য আমি এটাকে ধরছি ই অ্যাট সারফেস, ই এস দিয়ে লিখছি, ই সারফেস, সেটা কত স্যার? জি ইন্টু ওই গোলকের ভর, যখন পৃষ্ঠে বিন্দুটা আছে, এইখানে যখন বিন্দুটা আছে পুরো ভরটাই পাবে, এই গোটা এম ভরটাই পাবে। হ্যাঁ স্যার, জি ইন্টু ভর বাই দূরত্ব স্কোয়ার, দূরত্ব কত? ক্যাপিটাল আর এর স্কোয়ার। এখন দেখ, জি কনস্ট্যান্ট, এম কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট, তার মানে কি আমি বলতে পারি ই এস ইজ ইকুয়াল টু ধ্রুবক? হ্যাঁ স্যার, বলতে পারবো, ইএস ধ্রুবক, সারফেসে ধ্রুবক মহাকর্ষীয় ক্ষেত্র পাবো। এবার বাইরের কোনো বিন্দুতে দেখি, চলো বাইরের, আচ্ছা অভ্যন্তরে 2 নম্বর, গোলীয় খোলকের অভ্যন্তরের কোনো বিন্দুতে, মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য, স্যার পরীক্ষা এরকম লিখে করতে হবে, মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য, এটাকে আমি ই ইনসাইড ধরছি। কি ধরছি? ই ইনসাইড, ভিতরে মানে এরকম বিন্দুতে আমি এই দূরত্বটা কেন্দ্র থেকে আর ধরছি, কত? আর, তার মানে আরটা হচ্ছে ভ্যারিয়েবল। যখন বাইরের বিন্দু নেব তখন এইটা আর হয়ে যাবে, যখন বাইরের বিন্দু নিচ্ছি তখন এইটা আর, তার মানে আরটা ভ্যারিয়েবল। তাহলে যখন আমি খোলকের পৃষ্ঠে নিচ্ছি তার মানে আমি কি লিখতে পারি? আর ইজ ইকুয়াল টু ক্যাপিটাল আর, স্মল আরটা ভ্যারিয়েবল, বিভিন্ন পয়েন্ট হতে পারে, ভিতরে এইখানে হতে পারে, এইখানে হতে পারে, ওখানে হতে পারে, একটা কন্ডিশন, পৃষ্ঠে হতে পারে, কিংবা বাইরে, এইখানে হতে পারে, এইখানে হতে পারে, এইখানে হতে পারে, মানে স্মল আরটা ভ্যারিয়েবল। তাহলে তখন এই আর ব্যাসার্ধ করে আমি একটা বৃত্ত পরিকল্পনা করব, এই আর ব্যাসার্ধের যদি আমি একটা বৃত্ত পরিকল্পনা করি, দেখ দাঁড়া একটু ছোট করতে হবে, একটুখানি, এইরকম
তাহলে বল এইখানে কি কোনো ভর আছে? ফাঁপা তো ভিতরে, এইখানে কোনো ভর নেই, এইখানে কোনো ভরই নেই, তাহলে এইখানে মাস কত? এম ড্যাশ ইজ ইকুয়াল টু 0। এই অংশে কোনো মাস আছে? মাস নেই। তাহলে ই ইনসাইড জি ইন্টু 0 বাই সামথিং, তার মানে এটাকে 0 লিখতে পারি। আচ্ছা, ইনসাইডে কোনো ফিল্ডই নেই, ইনসাইডে কোনো মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যই নেই, শূন্য। কিরকম? শূন্য, সেন্টারে শূন্য হয় আমরা জানি, শূন্য 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 শূন্য, সারফেসে গিয়ে ধ্রুবক। আচ্ছা, এখন বাইরের পয়েন্টে কি হবে? লেখো লেখো, এইখানে লেখো। 3 নম্বর কেস, গোলীয় খোলকের গোলীয় খোলকের গোলীয় খোলকের বাইরের কোনো বিন্দুতে বাইরের বাইরের কোনো বিন্দুতে কোনো, আচ্ছা এক্ষেত্রে কিন্তু এই যখন গোলকের অভ্যন্তরে ছিল, দ্যাট ইজ আর ইজ লেস দেন ক্যাপিটাল আর। আচ্ছা, কোনো বিন্দুতে, বাইরের কোনো বিন্দুতে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য, মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য, ক্ষেত্র প্রাবল্য, তার মানে এক্ষেত্রে স্মল আর ইজ গ্রেটার দেন আর, এটাকে আমরা আউটসাইড দিয়ে লিখছি, বাইরে, আউটসাইড। চলো দেখো এইখানে, এইখানে স্মল আর কি আর এর থেকে বেশি, ওইটাই লিখেছিলাম। তাহলে এইটাকে যখন পরিকল্পনা করব, গোলক পরিকল্পনা করলে এরকম হবে। দেখ এখন এই যে পয়েন্ট, এর ভিতরে কত মাস আছে? পুরো মাসটাই আছে পৃথিবীর। আচ্ছা, তার মানে জি ইন্টু এম বাই দূরত্ব কত? স্মল আর এ হোল স্কোয়ার। এইটা কি? জি কনস্ট্যান্ট, এম কনস্ট্যান্ট, তার মানে আমি বলতে পারি ই আউটসাইড ইজ প্রপোর্শনাল টু 1/r স্কোয়ার। মানে কমবে যত যত এই গোলকের সারফেস থেকে বাইরের দিকে যাবি তত কমবে। কিভাবে কমবে? ইনভার্স স্কোয়ারে কমবে, মানে বর্গের ব্যস্তানুপাতে কমবে। ভিতরে কিন্তু শূন্য, তার মানে অ্যাকচুয়াল কি হলো? শূন্য, কেন্দ্রে শূন্য, শূন্য 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 শূন্য, সারফেসে একটা হলো। তারপর সারফেস থেকে যখন বাইরে যাচ্ছিস কমছে কমছে কমছে। আচ্ছা স্যার, তার মানে কি সারফেসে ম্যাক্সিমাম? ইয়েস স্যার, দিস ইজ ম্যাক্সিমাম, দিস ইজ ম্যাক্সিমাম। সেন্টারে, সেন্টারে শূন্য 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 শূন্য, হঠাৎ করে সারফেসে গিয়ে ম্যাক্সিমাম। সারফেস থেকে যত বাইরে যাচ্ছিস কমছে আস্তে আস্তে। কিরম ভাবে কমছে? বর্গের ব্যস্তানুপাতে কমছে। তাহলে একে যদি গ্রাফিক্যালি আমি রিপ্রেজেন্ট করি, একে যদি আমি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি, দেখ আমি এই দিকে জি নিচ্ছি, আমি এই দিকে জি নিচ্ছি, ওয়াই অ্যাক্সিসে জি নিচ্ছি, মানে মহাকর্ষ ই নিচ্ছি, ই মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য বলেছি, ই। আর এই দিকে আমি দূরত্বকে নিচ্ছি। তুই আগে একটা গোলীয় খোলক এঁকে ফেল, মানে ফাঁপা গোলক এঁকে ফেল। ফাঁপা গোলক আঁক, ফাঁপা গোলক আঁকলু। তার মানে স্যার এইটা নিশ্চয়ই তার ব্যাসার্ধ, ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর হচ্ছে এটা ব্যাসার্ধ। স্যার এইখানটা কি? পৃথিবীর কেন্দ্র, 0, দূরত্ব 0। এইটা কি? সারফেস, ক্যাপিটাল আর। তাহলে সারফেসে গিয়ে হঠাৎ করে ম্যাক্সিমাম হবে। ইনসাইডে কত ছিল বল? 0 ছিল। স্যার ইনসাইড কিসে দিয়েছিলাম? সবুজ দিয়ে। ইনসাইডে কিরকম ছিল? স্ট্রেট লাইন। 0 তো। ইনসাইডে কত ছিল? এই দেখ, ও সরি, এইখানে ইনসাইডে কত ছিল? ইনসাইডে কত? 0। তার মানে এইখানে 0, এই 0, 0 এখানে। ইনসাইডে কিচ্ছু ছিল না। সারফেসে গিয়ে হঠাৎ করে ম্যাক্সিমাম হয়ে গেল। সারফেসে গিয়ে কি হয়ে গেল? ম্যাক্সিমাম।
সারফেসে গিয়ে ম্যাক্সিমাম হয়ে গেল, সারফেসে গিয়ে ম্যাক্সিমাম হয়ে গেল। সারফেসটাতে সাদা নিয়েছিলাম, সেজন্য সাদা দিয়ে আঁকছেন। সারফেসটা হোয়াইট নিয়েছিলাম, ওই জন্য আমি হোয়াইট দিয়ে আঁকছি, যাতে তোরা বুঝতে পারিস। বুঝছে? সারফেসে গিয়ে হঠাৎ করে ম্যাক্সিমাম হয়ে গেল, একটু বোল্ড করে আঁকলুম, মোটা করে, যাতে তোরা বুঝতে পারিস। তারপর সারফেসের বাইরে আউটসাইডে কি হচ্ছে, কমছে 1/r² করে। ইয়োলোতে নিয়েছিলাম, তাহলে ইয়োলোতে নাও। ইয়োলোতে কিরকম হবে স্যার? বর্গের ব্যস্তানুপাতে, তার মানে এইরকম হবে, আয়তকার সমপরাবৃত্ত গ্রাফ হবে, আয়তকার সমপরাবৃত্ত গ্রাফ হবে এরকম। তার মানে আমি কি পেলাম হচ্ছে ই ইনসাইড 0, এইখানটা হচ্ছে ই সারফেস, দ্যাট ইজ ইকুয়াল টু ম্যাক্সিমাম, সর্বোচ্চ। আর এইখানে পেলাম ই আউটসাইড, যেটা প্রপোর্শনাল টু 1/r²। দেখ, পৃথিবী নিরেট গোলক ছিল বলে শুধু এরকম হতো স্ট্রেট লাইনে, গোলীয় গোলকের ক্ষেত্রে ভিতরটা শূন্য। দিস ইজ অলসো ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হয়েছে? এখন তুই ধর এইখান থেকে নানা ধরনের কোশ্চেন দিতে পারে, মানে থিওরি বেসড কোশ্চেন, নিউমেরিক্যালসই এমন তোকে ঘুরিয়ে দিয়ে দেবে, মানে জেনারেল ডেটা দেবে, মানে কোনো সংখ্যা দেবে না, তাকে আমরা থিওরি হিসাবেই ধরতে হবে আমাদেরকে। তো সেরকম আমি একটা থিওরি করাচ্ছি, যেটা ইম্পর্টেন্ট বোর্ডসের জন্য। তো চল দেখি কোশ্চেনটা কি আছে। দেখ, তোকে যে কোশ্চেনটা বলছিলাম, এই কোশ্চেনটা স্যার বিরাট ইম্পর্টেন্ট, অ্যাকচুয়ালি নিউমেরিক্যাল বেসড, কিন্তু খুব সুন্দর কোশ্চেন, খুব সুন্দর কোশ্চেন। কি বলছে? কোয়েশ্চেন ইজ গিভেন দ্যাট কোনো ব্যক্তি যদি ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর ব্যাসার্ধের, মানে আর পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতায় গেছে এবং ভূগর্ভের সমান গভীরতায় যায়, তবে তার ওজনের কিরূপ পরিবর্তন হবে? পৃথিবী পৃষ্ঠ থেকে ক্যাপিটাল আর হাইটে গেছে একবার, তখন কত তার ওজন হবে, মানে অভিকর্ষীয় ত্বরণ পরিবর্তন হবে। অভিকর্ষীয় ত্বরণটাই বার করতে হবে, তাকে ভর দিয়ে গুণ করলেই হয়ে যাবে ওজন। সেম গভীরতায়, মানে আর গভীরতায় গেছে, সেইখানে অভিকর্ষীয় ত্বরণ কত হবে, সেইটাকে ভর দিয়ে গুণ করলেই আমি ওজন পেয়ে যাব। মেনলি দিস প্রবলেম বেসড অন চেঞ্জ ইন গ্র্যাভিটি, কতটা গ্র্যাভিটি চেঞ্জ হচ্ছে। অভিকর্ষীয় ত্বরণের পরিবর্তনটাই কি হয়, ওজনের পরিবর্তন হবে, কারণ ভর তো পরিবর্তন হবে না। ধরি ব্যক্তির ভর এম, বুঝেছে? পৃথিবীর ভর ক্যাপিটাল এম, পৃথিবীর ব্যাসার্ধ ক্যাপিটাল আর। এখন আর উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ কত হবে আগে আমাকে বল। অভিকর্ষজ ত্বরণ জি অ্যাট আর হাইট, মানে এইচ লেখ, এইচ উচ্চতায়, জি অ্যাট এইচ কত হবে? স্যার ফর্মুলা কি ছিল? স্যার ফর্মুলা ছিল জি ইন্টু 1 - 2h/r। তাহলে এটা 2 হয়ে যাবে, আর হয়ে যাবে এইচটা, তাই নয়? তাই তো না স্যার, এইটাকে ইউজ করলেই ভুল, কারণ আর ব্যাসার্ধ সমান উঠেছে মানে অনেক উচ্চতা উঠেছে, আর এইটা তো কম উচ্চতার জন্য ছিল স্যার। তুই যেই ফর্মুলা ফেলছিলিস 2h/r, এইচটা তো অনেক কম উচ্চতা ছিল, এইখানে আর উচ্চতা যাচ্ছে পৃথিবীর ব্যাসার্ধের সমান, তার মানে এই ফরম্যাটে যদি তুই অঙ্ক করিস ভুল। তাহলে কি করতে হবে স্যার? আমি দেখ অনেক উচ্চতার জন্য যে ফর্মুলাটা ছিল সেটা ইউজ করব, জি ইন্টু 1 - h/r টু দ্য পাওয়ার -2,
তার মানে আচ্ছা, এত কেন করবো, এত করার দরকার নেই, পালিয়ে। অভিকর্ষীয় ত্বরণ কি ফর্মুলা ছিল স্যার? জি ইন্টু পৃথিবীর ভর বাই দূরত্ব, পৃথিবী থেকে আর দূরত্ব, পৃথিবীর কেন্দ্র থেকে সারফেস আর, আবার সারফেস থেকে আর, তার মানে আর প্লাস আর তার হোল স্কোয়ার। হ্যাঁ স্যার, তাহলে GH ইজ ইকুয়াল টু GM বাই 4R স্কোয়ার। এখন পৃথিবী পৃষ্ঠে জি সমান কত ছিল? পৃথিবী পৃষ্ঠে জি সমান কি ছিল? GM বাই আর স্কোয়ার। তাহলে আমি কি লিখতে পারি? GM সমান লিখতে পারবো GR স্কোয়ার। এটাকে পুট কর, পুট করলে GH তোর আসছে GR স্কোয়ার বাই 4R স্কোয়ার। আর স্কোয়ার কাটলো, তার মানে তোর আসছে জি অ্যাট হাইট ইজ ইকুয়াল টু জি বাই 4। তার মানে এইচ উচ্চতায়, এখানে লেখ অতএব ওয়েট অ্যাট 8, এইচ হাইটে, হাইটে ওই আর হাইটে ওয়েট কত হবে? ব্যক্তির ভর ইন্টু জিএইচ, তার মানে সেটা কত হচ্ছে? mg বাই 4, mg বাই 4। তার মানে ভূপৃষ্ঠে যা তার ওজন, তার 4 ভাগ হয়ে যাচ্ছে। দেখ ভূপৃষ্ঠে ওজন কত? mg, আর উচ্চতায় উঠলে তার ওজনটা কত হয়ে যাচ্ছে? 4 ভাগ, ওজনটা 4 গুণ কমে যাচ্ছে। আচ্ছা, গভীরতার ক্ষেত্রে কি হবে স্যার? গভীরতার ক্ষেত্রে ফর্মুলা ছিল জিডি সমান জি ইন্টু 1 মাইনাস ডি বাই আর। এখন ডি কত আছে? ডি কত আছে স্যার? আর দূরত্ব, আর গভীরতা নিচে নেমেছে, তাহলে দিস ইজ আর, তাহলে দিস ইজ আর, তাহলে 1 মাইনাস আর বাই আর, সো জিডি ইজ ইকুয়াল টু 0। গ্র্যাভিটি 0, আর ব্যাসার্ধে মানে কেন্দ্রে চলে গেছে, গ্র্যাভিটি তো এমনি শূন্য হবে। বুঝ, আর গভীরতা, সারফেস থেকে যদি আর গভীরতায় যায়, তার মানে কোথায় চলে গেছে? সে তো কেন্দ্রে চলে গেছে, কেন্দ্রে অভিকর্ষীয় ত্বরণ কত হয়? 0 হয়। সেটাই তো এসছে স্যার, তার মানে আমার অঙ্ক ঠিক আছে এখনো পর্যন্ত। তাহলে অতএব ডাব্লু অ্যাট ডি ইজ ইকুয়াল টু 0, ওজন শূন্য মনে হবে, আর আর হাইটে ওজন কি মনে হবে? ভূপৃষ্ঠের 4 ভাগ কমে গেছে। স্যার ভেরি 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 ইম্পর্টেন্ট, খুব সুন্দর কোশ্চেন। তুই যদি এইখানে এই যে আর উচ্চতায়, আর মানে অনেকটা, আর বাই 2টাও অনেকটা, তখন তোকে আর ওই জি ইন্টু 1 মাইনাস 2h বাই আর ফর্মুলাটা নিলে হবে না। কেন? ওটা কম উচ্চতার জন্য। আর বাই 2, আর বাই 3 এটা অনেক উচ্চতা, বোঝা গেছে? যেমন পার্সেন্টেজে যদি দেয়, অনেকটা পার্সেন্টেজ হলেই কি হয়ে যাবে? 25%-এর উপরে গেলেই তখন তোকে মানে বেশি হাইটের জন্য এটা নিতে হবে, 20%-এর কম হলে কম হাইটের জন্য নিতে হবে। বুঝেছিস না বুঝিনিস? তো আশা করছি বুঝেছিস। আর এর পরের দিনে আবার পরের জিনিসগুলো হবে এরপর থেকে। দেখ ভালোভাবে পড়াতে গেলে অনেক ক্লাসেস লাগবে, ভিডিও লেন্দি হবে, কিছু করার নেই। তোদের এই 4 মাসের মধ্যে আপ টু জানুয়ারি পর্যন্ত যদি নিই, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, 4টে মাস, ফেব্রুয়ারি 12 তারিখ থেকে পরীক্ষা, তার মানে জানুয়ারির শেষ পর্যন্ত যদি আমরা নিই, 4 মাসেই এত হিউজ 11-এর সিলেবাস শেষ করা মুশকিল স্যার ম্যাডামদের পক্ষে। মানে আমি জানি না যে বোর্ড বা আমাদের পর্ষদ কি ভেবে এটা করেছে, মানে ইট ইজ কোয়াইট ডিফিকাল্ট। যদি এটা মার্চ মাসের 15 তারিখের পরে হতো বা 12-13 তারিখ থেকে স্টার্ট হতো, তাহলে ফেব্রুয়ারিটা গোটা পেয়ে যেতাম। 5 মান্থ ইজ সাফিসিয়েন্ট। আমি জানি না কি বোর্ড কি ভেবেছে, হয়তো ভোট টোট আছে সেই জন্য হয়তো আগিয়ে আসবে পরীক্ষা, সেই জন্য হতে পারে। কিন্তু স্টুডেন্টদের, আমরা হয়তো 10-এ সিলেবাস শেষ করে দিলাম, কিন্তু স্টুডেন্টসটা কি হবে? তোরা কি করে রেডি করবি? তাই বলছি এখন থেকে সেই রিদমে পড়াশোনা কর। কিছু করার নেই বাবা, তোদের কথা কেউ ভাবে না, তোদের কথা কেউ ভাবে না, তোদের কথা কেউ ভাবে না। তুই দেখ না, এত পাড়ায় পাড়ায় পুজো বলিস, অনুষ্ঠান হয় যেগুলোতে, তাতে গরিব মানুষদেরকে বস্ত্র বিতরণ করে। এমনও গরিব আছে পাড়াতে, একটা পাড়ার মানে আশেপাশে মিলিয়ে 8টা পুজো হচ্ছে, তাহলে সবাই গরিবরা তারা পাচ্ছে। তোদের স্টুডেন্টদের জন্য কে ভাবে বল? কেউ ভাবে স্টুডেন্টদের জন্য? আমার মনে হয় স্টুডেন্টদের জন্য যদি ভাবে, ধর পাশাপাশি পাড়াগুলোর মধ্যে যারা ভালো লেখাপড়া করে, আর্থিকভাবে সচল কিন্তু সে লেখাপড়া করে ভালো,
তাকে যদি একটা টোকেন মানি হিসাবে খামে করে স্টেজে ডেকে দেওয়া হয়, তাহলে সে ইন্সপায়ার্ড হবে, ল্যাটার মানে পরবর্তীকালে সে আবার হেল্প করবে এরকম। কিংবা এরকম হলো তার সঙ্গে সঙ্গে একটা পাড়ায় অনেক ছেলে মেয়ে লেখাপড়া করে, তাদের মধ্যে অনেকের আর্থিক অবস্থা সচল নয়, তাদেরকে একটু বেশিভাবে আর্থিকভাবে সাহায্য করা, তাহলে কি হবে বলতো, নেক্সট জেনারেশন স্টুডেন্টরা ইন্সপায়ার্ড হবে। এটা আমার ব্যক্তিগত অভিমত, আমি হলে তো এরকমই করবো, ইনফ্যাক্ট আমি করিও, আমার ক্ষেত্রে করা উচিত। তোদের জন্য কেউ ভাবে না, তাই সেই জন্য বলছি তোরা ভালো করে পড়াশোনা স্টার্ট করে দে, 4 মাসের মধ্যে এটা তোকে কভার করতে হবে। কারণ ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে তোকে 7 তারিখ পর্যন্ত পুরো ফুল মক টেস্ট দিয়ে যেতে হবে, 5টা তো মিনিমাম ফুল মক টেস্ট দিতে হবে, আর চ্যাপ্টার শেষ হবে, পরীক্ষা নিতে হবে তোকে, কিছু করার নেই বাবা। তো এই ছিল আজকের ক্লাসে। আমি শেষে এই 3টে নিউমেরিক্যালস নিয়েছি, এটা তোদের হোম টাস্ক, বাড়িতে প্র্যাকটিস করে কমেন্টে আমাকে উত্তর দিবি, 1টা 2টো 3টে। তার মধ্যে স্যার 3 নম্বরের কোশ্চেনটা 5 স্টার 3 স্টার হেভি কোশ্চেন, এই কোশ্চেনগুলোর মধ্যে থেকেই কোশ্চেন আসে, তো তুই স্ক্রিনশট নিয়ে নিতে পারিস, নিয়ে বাড়িতে প্র্যাকটিস কর, করে আমাকে কমেন্ট সেকশানে উত্তর দে। আর একটা কথা বলি, পার্ট ফার্স্ট পার্ট, তারপরে ফার্স্ট পার্ট দেখে এসে সেকেন্ড পার্ট দেখ, সেকেন্ড পার্ট দেখে এসে থার্ড পার্ট দেখ, তবে তুই বুঝতে পারবি, না হলে কিন্তু ভালোভাবে বুঝতে পারবি না। আর যখনই পড়তে বসবি খাতা পেন নিয়ে বস, না হলে তোর মনে হবে না লাইভ ক্লাস। ওই জন্যই আমি লাইভ ক্লাসের ভিডিওগুলো দিই, যাতে তোর মনে হয় যে স্যার লাইভ ক্লাসই আমি স্যারের কাছে লাইভে পড়ছি। তো আশা করছি তোরা ভালো করে পড়াশোনা করবি, করতে থাক, ভালোভাবে পড়াশোনা করতে থাক, ঠিক আছে? আজকের মতন এটুকুই, সবাই ভালো থাকিস, টাটা।